চালচিত্র সূত্রে বলা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে স্থির চাপ মানে কি, যে চাপের মান স্থির আছে, নির্দিষ্ট ভর মানে কি গ্যাসের মোল সংখ্যা স্থির আছে। তাহলে গ্যাসের দুইটা চলক স্থির আছে, তাহলে কি বলা যাবে গ্যাসের আয়তন V, এটা হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের পরম তাপমাত্রাকে বর্গতে T দিয়ে প্রকাশ করা হয়, এবং পরম তাপমাত্রা বলতে গ্যাসের কোন তাপমাত্রাকে বোঝানো হয়, সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন তাপমাত্রা। পরম তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন তাপমাত্রা। তাহলে আমরা কি বলতে পারবো V সমানুপাতিক ক্যাপিটাল T। তাহলে পরে নিলে আমরা লিখতে পারবো V সমান KT, এটা সমানুপাতিক ধ্রুবক দিলাম K। পরে লাইনে লেখা যাবে V ডিভাইডেড বাই T সমান হচ্ছে K। মানে কি, মানে হচ্ছে গ্যাসের আয়তন এবং গ্যাসের যে তাপমাত্রা আছে এই দুটো জিনিসের অনুপাত কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি বলি যে গ্যাসের প্রাথমিক আয়তন হচ্ছে V1 এবং গ্যাসের প্রাথমিক তাপমাত্রা হচ্ছে T1, তাহলে কি লেখা যাবে V1 বাই T1 সমান গ্যাসের নতুন আয়তন আমরা ধরলাম V2, গ্যাসের নতুন তাপমাত্রা আমরা ধরলাম হচ্ছে T2, তাহলে কি লেখা যাবে V2 বাই T2। তাহলে আমরা লিখতে পারবো V1 বাই T1 সমান V2 বাই T2। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করব। আচ্ছা এবার চলো, এবার আমাদের এখানে যে আমরা যে কনস্ট্যান্ট কে লিখছি, কেটা কি আসলে, এই কে সমান কত, তো এটা আমরা উত্তর পাবো হচ্ছে এই সমীকরণ থেকে। আমাদের আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ হচ্ছে PV সমান nRT। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা V এর নিচে T কে নিয়ে আসলাম, আর তাহলে আমরা ডান পাশে কি যাবে nR ডিভাইড বাই কি P। তাহলে এই nR বাই P পুরোটা কার সমান, K এর সমান। এটা কিন্তু র‍্যান্ডম কোনো কনস্ট্যান্ট না, এটার মান আছে। যেহেতু আমরা এখানে বলিয়ে দিচ্ছি যে চাপের মান স্থির, n এর মান স্থির, এইজন্য nR বাই P পুরোটা কি থাকবে, এটা স্থির মান থাকবে। ঠিক আছে, যেহেতু r তো এমনিতেই সর্বদাই কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এটা আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক। খেলায় তো হচ্ছে একটা থেকে চারটা বলুন, তারপরে একটু হাঁটাহাঁটি করে ফজরের নামাজ পড়ে দাওয়া ওইখানেই ছিলাম, অবশ্য অন্ধকার না খাওয়াবো ক্লাসে, পরে 5:30 উঠেছি। খেলা বাসায় দেখছেন? খেলা টিভিতে দেখছি কিছুটা, আর কিছুটা ফোনে দেখছি। ভাই 10 মিনিট দেখছি। এত বেশি খেলা আসলে আমি দেখি না, জানি যে খেলা আসলে ওই আশেপাশে চিল্লি থেকে যখন হয় তো তখন বোঝা যাচ্ছে কখন গোল হয়েছে, কখন অ্যাটাক হচ্ছে, এগুলো বোঝা যায়। সব শান্ত ছিল। পুরো পরিস্থিতি কাজে না, তুমি সাপোর্ট ফুটবল খেলাই দেখো না? না কি দেখি না। আর্জেন্টিনা সাপোর্ট তুমি? আর্জেন্টিনা বড় হ্যাঁ না হালকা হালকা মুসলিমদের সাপোর্ট করি। ওদের বেলা তো কি সাপোর্ট, তুমি ইজিপ্ট এগুলো সাপোর্ট আবার মুসলিমদের, ইজিপ্ট, মরক্কো মরক্কো আর কি। আচ্ছা ইয়ামান মুসলিম কেমন মুসলিম, কিন্তু এবারের স্বভাব খারাপ, ও এতগুলো প্রেম করে। আরো ধরে চলো এবার দেখো আমরা গ্রাফ, তো এখানে আমরা কয়েকটা গ্রাফ করব। আমরা প্রথম গ্রাফটা দেখো, প্রথম গ্রাফটা আমরা রাখবো হচ্ছে গ্যাসের আয়তন বনাম হচ্ছে কেলভিন তাপমাত্রা। এটা লক্ষ্য করো, V ভার্সেস T গ্রাফ তুমি যদি আঁকো তাহলে তুমি কি লিখতে পারো, তোমার মূল ইকুয়েশন কি ছিল আমাদের, V সমান KT। তাহলে আমরা গ্যাসের আয়তনকে y অক্ষে রাখলাম, পরম তাপমাত্রাকে আমরা x অক্ষে রাখলাম। আমরা বলতেছি এটা কিন্তু পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, কিন্তু এটা কিন্তু সেলসিয়াস তাপমাত্রা না, সাবধান, কিন্তু কেলভিন তাপমাত্রা। এটা আমরা x অক্ষে রাখলাম, আর এখানে যে k আছে এটাকে আমরা একটা সরলরেখার ঢাল m এর সাথে তুলনা করলাম। তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াচ্ছে y সমান mx। তাহলে গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। তবে আমি বলছিলাম যে কখনো তুমি গ্রাফগুলোকে মূল বিন্দুতে টাচ করাবে না, ঠিক আছে, জাস্ট মূল বিন্দু থেকে একটু উপরে রাখবে। আচ্ছা তাহলে তিনটা গ্রাফ আমি নিছি, এবং দেখো আমি তিনটা গ্রাফ তিনটা ভিন্ন ভিন্ন চাপে আঁকছি। সবচেয়ে নিচের গ্রাফটা আমি আঁকছি হচ্ছে P1 চাপে, তার উপর একটা আমি আঁকছি P2 চাপে, তার উপর একটা আমি আঁকছি কি P3 চাপে। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে সবচেয়ে নিচে যে গ্রাফটা থাকবে, সবচেয়ে নিচে যে গ্রাফটা থাকবে ওই গ্রাফের চাপের মান সবচেয়ে বড় হবে। আগের দিন কি ছিল,
যেই গ্রাফটা সবচেয়ে উপরে ছিল, যেই গ্রাফটা সবচেয়ে উপরে ছিল ওই গ্রাফের তাপমাত্রা কি ছিল, সবচেয়ে বেশি ছিল। আর এবার হচ্ছে যেই গ্রাফটা সবার নিচে তার চাপের মান সবচেয়ে বড়। তাহলে P1 greater than P2, P2 greater than কি P3। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, হ্যাঁ এগুলো এমসিকিউতে আসবে এই চাপের মধ্যে রিলেশন। আচ্ছা এবার চলো আমি যদি এবার গ্যাসের আয়তন বনাম ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ অঙ্কন করি, তাপমাত্রা যদি এবার কিসে নেই, ডিগ্রি সেলসিয়াসে নেই, তাহলে তোমার লেখাচিত্রটা অনেকটা এরকম হবে। তাহলে তুমি গ্রাফটা যদি ভালোভাবে লক্ষ্য করো, এই বিন্দুটা কি বলো আমাদের মূল বিন্দু না, এটা হচ্ছে মূল বিন্দু। দেখো মূল বিন্দুতে তোমার তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মূল বিন্দুতে। তাহলে দেখো যখন গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 কেলভিন না 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন দেখো তখন কিন্তু গ্যাসের একটা আয়তন আছে, তখন একটা গ্যাসের আয়তন আছে। তার মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু গ্যাসের আয়তন কখনো শূন্য হয় না, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কখনো শূন্য হয় না, ওকে শূন্য হয় না। আচ্ছা বাট তুমি দেখো তুমি যদি তাপমাত্রা হ্রাস করতে 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 এই তাপমাত্রায় পৌঁছাও কততে, -273 ডিগ্রি সেলসিয়াস তুমি পৌঁছাও, তখন তুমি দেখো গ্যাসের আয়তন কি হয়ে গেছে, গ্যাসের আয়তন শূন্য হয়ে গেছে। এটা হ্যাঁ এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা হচ্ছে কত 0 কেলভিন। ওকে লক্ষ্য করো এই পয়েন্টে পৌঁছানোর পর গ্যাসের আয়তন কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তবে এই তাপমাত্রাটা হচ্ছে একটা তাত্ত্বিক তাপমাত্রা, মানে এটা থিওরিটিক্যালি পসিবল, বাট বাস্তবে এই তাপমাত্রায় পৌঁছানো কখনোই সম্ভব নয়। এই তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় পৌঁছানো যায়, বাট এই তাপমাত্রায় এক্স্যাক্টলি কখনো পৌঁছানো কি সম্ভব না। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই তাপমাত্রায় যাওয়ার অনেক আগেই আসলে গ্যাস তরলে পরিণত হয়ে যায়, গ্যাস আর গ্যাস থাকে না। তাহলে এই তাপমাত্রা যখন তুমি রিচ করবা গ্যাসের কোনো অস্তিত্বই থাকবে না, গ্যাস অলরেডি কি লিকুইডে কনভার্ট হয়ে গেছে অথবা লিকুইড থেকে কঠিনও হয়ে যেতে পারে। না তাপমাত্রা কমাইলে গ্যাস তরল হয়, হ্যাঁ তাপমাত্রা কমাইলে গ্যাস তরল হয়, তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে আরে পানি ফুটাইলে না গ্যাস। হ্যাঁ এখন ব্যাপারটা বুঝো, এর কথাটা বলি তো ব্যাপারটা হচ্ছে আমরা কি ধরনের গ্যাস নিয়ে পড়াশোনা করতেছি বলো, আদর্শ গ্যাস না। দেখো আমরা কিন্তু পড়াশোনা করতেছি আদর্শ গ্যাস নিয়ে। মনে রাখবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের তরলীকরণের কোনো ধারণা ব্যবহার করা হয় না, গ্যাসের তরলীকরণের কোনো কনসেপ্ট আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি না। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা চিন্তা করি তাপমাত্রা বা চাপ যাই হোক না কেন এটা অলওয়েজ কি অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, তরল বলে কিছু নাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এই জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা -273 এ পৌঁছানো যায় বা নেওয়া যায় এই তাপমাত্রায়, তখন ওই আদর্শ গ্যাসটার আয়তন কি হয়ে যেতে পারে, শূন্য হয়ে যাবে। এই জন্য কি বলা হয় তাত্ত্বিক তাপমাত্রা, থিওরিটিক্যাল টেম্পারেচার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি হয়তো আমি বলতে পারবো যে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে, বাট প্র্যাকটিক্যালি এটা কখনোই পসিবল নয়, কারণ এই তাপমাত্রায় যাওয়ার অনেক আগেই গ্যাস কি তরলে পরিণত হয়ে যাবে। তাহলে মুখস্থ রাখবা সংজ্ঞাটা যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে সংজ্ঞা আসবে পরীক্ষায়, এবং এই মানটা কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কত কেলভিন, 0 কেলভিন। ওই তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় নাকি সব পদার্থ? এটা হচ্ছে যেহেতু আমরা গ্যাস পড়তেছি আমরা এখানে গ্যাস নিয়ে কথা বলবো। গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এটা আসলে কি পসিবল, তোমার কি মনে হয় আমাকে বলো তো? না এটা পসিবল না, তোমাকে বলি। মনে করো আমাদের এই রুমটার মধ্যে কিছু গ্যাস আছে না, এখন ধরো এই গ্যাসগুলোকে যদি আমি ঠান্ডা করে তরলে পরিণত করি, তাহলে ওই তরলের কি থাকবে, আয়তন থাকবে। যদি ওই তরলকে আরো ঠান্ডা করি কঠিন হয়ে যাবে না, ওই কঠিনের কি থাকবে, আয়তন থাকবে। তাহলে যেহেতু গ্যাসকে ঠান্ডা করে তরল বা কঠিনে পরিণত করলে তাদের আয়তন থাকে, তার মানে গ্যাসের তো অবশ্যই কিছু না কিছু আয়তন থাকবেই, অর্থাৎ গ্যাসের আয়তন কখনোই 0 হওয়া পসিবল নয় অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। এই জন্যই আমরা এটাকে কি বলি, যেটা একটা তাত্ত্বিক তাপমাত্রা। আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে যদি এই তাপমাত্রা কোনোভাবে রিচ করতে পারি আমরা, তাহলে গ্যাসের আয়তন হয়তো বা শূন্য হয়ে যেতে পারে, বাট এটা বাস্তবে কখনোই সম্ভব না।
অক্ষ বরাবর থাকবে আয়তন অথবা তাপমাত্রার মধ্যে যে কোনো একটা, আয়তন অথবা তাপমাত্রার মধ্যে যে কোনো একজন থাকবে। আর y অক্ষ বরাবর কি থাকবে? y অক্ষ বরাবর থাকবে তোমার v/t, অর্থাৎ আয়তন এবং তাপমাত্রার অনুপাত থাকবে, আয়তন এবং তাপমাত্রার অনুপাত থাকবে। আচ্ছা, এবার আমাকে বলো যে আয়তন এবং তাপমাত্রার মান যাই হোক না কেন এই জিনিসটা কি কখনো চেঞ্জ হবে? আয়তন এবং তাপমাত্রার যে অনুপাত এটা সর্বদা কি থাকবে? সেম থাকবে না, সর্বদা কনস্ট্যান্ট থাকবে। তাহলে গ্রাফটা কেমন হবে? x অক্ষের সমান্তরাল সরলরেখা, এই যে এরকম। এবারে তুমি তিনটা ভিন্ন চাপে দিয়ে তিনটা গ্রাফ আঁকবা। তাহলে সবার নিচেরটা P1 চাপে, মাঝখানেরটা P2 চাপে, আর সবচেয়ে উপরেরটা কি P3 চাপে। এক্ষেত্রেও কনসেপ্ট সেম, সবচেয়ে নিচে যে গ্রাফটা থাকবে তার চাপের মান কি থাকবে? সবচেয়ে বড়। তাহলে P1 > P > কি P3, ঠিক আছে? সিম্পল। আমি জিজ্ঞেস করলাম আমি কোন দল করি। তুমি তো বললাই তুমি তো মুসলিম। আমি আসলে ছোটবেলা থেকে রোনালদো ফ্যান। ওদের পর্তুগাল, হ্যাঁ, পর্তুগাল সাপোর্টার। তো আপনি ক্লাব কোনটা করেন? আমি মাদ্রিদ সাপোর্টার। মাদ্রিদ। কট্টর মাদ্রিদ পন্থী আমি। সব ম্যাচগুলো দেখেন? সব দেখে পাচ্ছি, কিছু কিছু বাদ যায় মাসে, বেশিরভাগই দিই। এই হচ্ছে এটা রেডি হয়েছে? চল নেক্সট ওয়ান। এবার আসো আমাদের চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। কতদিন আমরা হচ্ছে কি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত দেখছিলাম, আজকে আমরা দেখব হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। দেখো তাহলে চার্লসের সূত্র আমাদের কি বলছে? আজকে আমাদের বলে হচ্ছে যে v1/t1 সমান হচ্ছে কি v2/t2। তো আমরা সবাই জানি গ্যাসের ঘনত্ব সমান কত? ভর বাই আয়তন। তাহলে ঘনত্বকে আমরা d দিয়ে লিখব, ভরকে আমরা w দিয়ে লিখব, আয়তনকে আমরা v দিয়ে লিখব। তাহলে আমরা আয়তনকে আলাদা করে দিলে আয়তন সমান কি হয়ে যাবে? ভর ভাগ হচ্ছে কি ঘনত্ব। তাহলে এখানে আমরা দেখো আমরা এই v1 এর জায়গায় কি লিখতে পারবো? v1 এর জায়গায় আমরা লিখতে পারবো গ্যাসের ভর w বাই ঘনত্ব কি d1, আর এখানে নিচে থাকবে হচ্ছে t1। এখানে v2 এর জায়গায় লেখা যাবে গ্যাসের ভর w ভাগ হচ্ছে ঘনত্ব d2, নিচে থাকবে হচ্ছে t2। তাহলে উভয় পক্ষ থেকে w কাটা যাবে, ঠিক আছে? আর d1 টা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে কি হবে দেখো 1/d1 t1 সমান 1/d2 t2। তারপরে লেখা যাবে d1 t1 সমান কি d2 t2। তার মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব এবং গ্যাসের তাপমাত্রার গুণফল কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে পরে লেখা যাবে গ্যাসের ঘনত্ব d সমান হচ্ছে k ইনটু 1 কত t, k ইনটু কত 1/t লেখা যাবে। তাহলে কি বলতে পারি দেখো, আমরা লিখতে পারবো d মানে গ্যাসের ঘনত্ব সমানুপাতিক হচ্ছে 1/t। তার মানে কি বলো, গ্যাসের ঘনত্ব আর তাপমাত্রা পরস্পরের সাথে কিভাবে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। মানে যখন চাপের মান আর গ্যাসের মোল সংখ্যা কি থাকে? স্থির থাকে তখন। তাহলে স্টেটমেন্টটা কিভাবে বলতে পারবো যে ভাইয়া স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রা কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রা কি ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। সবচেয়ে ফানি হইছে স্প্যানিশ গোলকিপারটা। স্প্যানিশ গোলকিপার তো ভালো গোলকিপার না, ও জাস্ট গোল পোস্টে দাঁড়িয়ে ঘাস খাইছিল। এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে কি হয় সময় ধরো তুমি অনেকক্ষণ ধরে মনে করো তোমার কিছু করার নেই, তুমি দাঁড়ায় আসছো খেলা দেখতেছো, তোমার টিম বল পায়, হঠাৎ করে দুই একটা অ্যাটাক দিতে পারে। ওই দুই একটা অ্যাটাকের সময় তোমাকে অবশ্যই তোমাকে সেভ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তো স্পেনের যে গোলকিপার কিন্তু ভালো গোলকিপার, ও তো মাঝে মাঝে ভালো করে সেভ দেয়। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে বলো? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব কি গ্যাসের পরম তাপমাত্রার সব না ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আমাদের চার্লস
চার্লসের সূত্র হয়ে গেল, চার্লসের সূত্র আমাদের শেষ। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা দেখব হচ্ছে এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা করব গেলুসাকে চাপীয় সূত্র, গেলুসাকে চাপীয় সূত্র। আচ্ছা, গেলুসাকে চাপীয় সূত্র আমাদের বলতেছে স্থির আয়তনে, এবার হচ্ছে আয়তন স্থির, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এবার কোন কোন চলক স্থির আমাদের, এবার আমাদের আয়তন স্থির থাকবে আর গ্যাসের মোল সংখ্যা স্থির থাকবে, এই দুটো স্থির থাকবে। এই দুটো স্থির থাকলে আমরা বলতে পারি গ্যাসের চাপ হচ্ছে ওই গ্যাসের পরম তাপমাত্রার কি সমানুপাতিক। তাহলে P সমানুপাতিক ক্যাপিটাল T, তাহলে কি লেখা যাবে, P সমান হচ্ছে KT, আমরা পরে লেখা যাবে P/T সমান হচ্ছে K। তাহলে সূত্রটা কি দাঁড়াবে বলো, P1/T1 সমান P2/T2। আর এইখানে তোমার যে কনস্ট্যান্ট কে, এটার মান কি হবে দেখো, এই যে আগের মতই তুমি হচ্ছে যে লিখবা আদর্শ সমীকরণ PV সমান nRT, যে P এর নিচে T কে নিয়ে আসো, তাহলে P/T সমান কি লেখা যাবে nR/V। তাহলে এটাই হলো তোমার কনস্ট্যান্ট K এর মান। তাহলে এই বক্স দিয়ে ইকুয়েশনটা মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। P1/T1 সমান P2। এটা হলো অনেক লাগবে কিন্তু সামনে, ঠিক আছে, শুধু আমাদের সৃজনশীলে ম্যাথ আসে। ভাইয়া আপনি বুঝে ফেলেছেন কেমনে? ওকে চিনি কিভাবে, আমি যদি দাদা আমার যদি ছিলেন বলতাম আগে আসেনি। না ওকে তো রাস্তায় দেখতাম, যে তোমাদের সাথে যাইতো প্রাইভেটে, এগুলো ওকে দেখতাম। আপনি তো অনেক স্পার্কেল বলছেন হ্যাঁ এর লইগে সব জায়গায় তো মাথার উপর কি পয়েন্টটা লাগানো থাকে করে দাও জিটিএ ওইটা আইডিয়া দেওয়া আছে না, বেলাল স্যার আর জিও ভাই এখানে ঘরে আমাদের ওকে হচ্ছে যে মশিউরের সাথে দেখতাম মাঝে মাঝে, দুজনে তো লম্বা, সেম হাইট। তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, আর আরবিতে যাবা ডিফেন্সে? না ভাই ডাক্তার ডিফেন্সে যাওয়ার কোনো না আমি বলি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কিছুই হওয়ার দরকার নেই। সত্যি কথা বলতে এখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জবগুলো আসলে অনেক আকর্ষণীয়, ভালো চাকরি, কি ভালো লাগে। ইন্টারেস্ট করে দিয়েছে। অফিসার চেষ্টা করবো, প্রথমে অফিসারের না হলে নাবিকে ঢুকে যাবো, কোনো সমস্যা নেই। সেলের জব ভালো খারাপ লাগে, ভালো চাকরি, চেষ্টা করে দেখো, মেজবাও চেষ্টা করবো অফিসার। ওর ওইটাই গোল। আমার এটা বল না, আমার বিদেশে পালানো বল এই মিয়া দিন পর পর ভাই চেঞ্জ করে। আমার তো মাথা সত্য কথা না, না। বলতেছি তো অফিসারটা চেষ্টা করে দেখো না কি হয়, চেষ্টা করতে তো ক্ষতি নেই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জানে জানে পরীক্ষা দেওয়া কেন আমি বলি এখন বাংলাদেশের সত্যি কথা বলতে, বাংলাদেশের সত্যি কথা বলতে পড়াশোনাটা অনেস্টলি বলছি, পড়াশোনাটা স্ক্যাম, যেটা বাস্তব কথা হয়ে গেছে। বাংলাদেশে পড়াশোনা পুরো একটা স্ক্যাম, এই স্ক্যামের ফাঁদে আমরা পা দিচ্ছি সবাই। বলি এইচএসসি পর্যন্ত ঠিক আছে, এইচএসসি পর্যন্ত ভালো মতো পড়াশোনা করলে দেন তুমি এখান থেকে অ্যাডমিশন দিয়ে ভালো একটা প্রতিষ্ঠান তুমি যাবা। বা ধরো তুমি ভালো প্রতিষ্ঠান থেকে বের হয়েও আসলে বাংলাদেশে ভালো ক্যারিয়ার তৈরি করা টাফ। ভালো ক্যারিয়ার বলতে তোমাকে অবশ্যই গভর্নমেন্ট জব ছাড়া বাংলাদেশে কোনো ভালো ক্যারিয়ার নাই। এখন তুমি যদি এইচএসসির পর তুমি আর্মি নেভিতে ঢুকে যেতে পারো বা এয়ারফোর্সে, খুবই ভালো। যদিও ডিসিপ্লিন লাইফ, মানে তোমার একটা গণ্ডির মধ্যে থাকতে হবে, তারপরে বলবি তুমি তোমার অ্যাটলিস্ট তুমি তোমার পরিবারকে ভালো রাখতে পারবা, অ্যাটলিস্ট তোমার লাইফে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি তুমি জীবন তুমি নেভির অফিসে চাকরি তো ভালোই চাকরি, পোস্ট চাকরি, ভালো বাসা পাচ্ছে, ভালোই বেতন পাচ্ছে, অনেক মেডিকেল সুযোগ সুবিধা আছে। তুমি সব কিছু চিন্তা করে দেখো, তুমি তোমার আব্বু যদি নেভিতে আছে তুমি জিনিসটাকে গভীরভাবে চিন্তা করে দেখো, কত সুযোগ সুবিধা, রেশন পাচ্ছে, তারপর চিকিৎসা ফ্রি, ঠিক আছে, মোটামুটি অনেক টপ লেভেল বাসা না হলেও একটা ভালো বাসার মধ্যে তুমি থাকতেছো। এই সুযোগ সুবিধা কয়টা চাকরিতে আছে আমাকে দেখাও তো, নাই। বিসিএস ক্যাডারেতেও নেই। এছাড়া বলছে না এই জন্য আমি বলবো তোমরা ডিফেন্সের চেষ্টা করে দেখো হয় কি না, না হলে তুমি অন্য ট্রেকে মুভ করতে পারো। ব্যবসা দিকে যাব না।
ব্যবসা বাণিজ্য করার জন্য আসলে অনেক জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। মানে জাস্ট ইচ্ছা হলো বাবা থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, ওই ব্যবসা ধরা করা শিখি, এত সহজ না ব্যবসা। তাহলে পানো এই জন্য ব্যবসা করাটা তোমাদের এই বয়সে মানাবে না, তোমরা চাকরি বাকরি করো। তাহলে কখন ব্যবসা করবো? ঠিক আছে, যদি সব পথ বন্ধ হয়ে যায় দেন তুমি ব্যবসা করার চিন্তা করতে পারো। মুড়ি ঝালমুড়ি ব্যবসা। ব্যবসা তো মুড়ি ব্যবসা। না ভাইয়া ইয়ার ব্যবসা করবো, কি বলে কোন চিলাটির ব্যবসা করবো, মায়েদের দেওয়া হয়েছে আপনার ছেলেকে মারবে, মানে একেবারে জালি বেত আর কি, জালিবে জালিবে 10 টাকা। একটা 10 টাকা ফেরি করে বেড়াবো। চলো এবার দেখো গ্রাফ আমরা। রাতারাতি বড় তো হয়ে দেখো এক্ষেত্রে আমরা প্রথম গ্রাফটা আমরা রাখবো হচ্ছে গ্যাসের চাপ বনাম গ্যাসের তরল তাপমাত্রা। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ইকুয়েশন কি ছিল, P সমান KT। তাহলে ইকুয়েশন দেখে বুঝতেছি এটা কেমন গ্রাফ হবে, মূল বিন্দু যেমন সরলরেখা। তাহলে তিনটা গ্রাফ আমরা রাখলাম, তিনটা ভিন্ন ভিন্ন আয়তনে। তাহলে সবচেয়ে নিচে একটা V1 আয়তনে, মাঝখানে একটা V2 আয়তনে, আর সবচেয়ে উপরে হচ্ছে V3 আয়তনে। এবার হচ্ছে আমাদের কনসেপ্ট সেম, সবচেয়ে নিচের গ্রাফের আয়তন সবচেয়ে বড়। তাহলে আমরা কি লিখবো, V1 V2, V2 কি V3। তাহলে সবচেয়ে নিচের গ্রাফের আয়তন সবচেয়ে বড় হবে। এরপরে আমাদের নেক্সট যে গ্রাফটা আসবে সেটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর থাকবে হচ্ছে P/T এবং x অক্ষ বরাবর আমাদের থাকবে হচ্ছে গ্যাসের চাপ অথবা কি তাপমাত্রা, হবে P/T। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে P/T যাই হোক না কেন, P/T এর যে অনুপাত এটা অলওয়েজ কি থাকবে, স্থির থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমার গ্রাফটা হবে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এবার হচ্ছে সবচেয়ে নিচেরটা V1 আয়তনে রাখছি, মাঝখানে একটা V2 আয়তনে এবং সবচেয়ে উপরেরটা হচ্ছে V3 আয়তনে। এবারে সম্পর্ক সেম, V1 V2 V3। সহজ গ্রাফগুলো একদম সিম্পল। এই গ্রাফগুলো এমসিকিউ তে যে এগুলো আসবে এমসিকিউ তে, এমসি গ্রাফ কিরকম? এরকম আসবে হচ্ছে যে তোমাকে বলবে যে তোমার একটা আদর্শ গ্যাসের চাপ বনাম তাপমাত্রার লেখচিত্রের প্রকৃতি কিরূপ, এটা কি অধিবৃত্ত নাকি সরলরেখা নাকি উপবৃত্ত, এরকম গ্রাফের প্রকৃতি আসবে। এইটা আসবে, বা অপশনে এরকমও ছবি থাকতে পারে। এটা দিবে এটা কোনটা? যে ভি হ্যাঁ, ধরো তুমি এরকম একটা গ্রাফ দিয়ে বলো যে এখানে আয়তনগুলোর মধ্যে সম্পর্ক কি, বুঝতে পারছো? এরকম কিছু নেই। ভালো করে করতে হবে না, আসবেই। আচ্ছা চলো, দুটো গ্রাফ আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি আছে, এরপরে হচ্ছে এটা ভুলে আসলে অ্যাড হয়ে গেছিল কোনদিন। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। নেক্সট আমাদের কি আসবে, অ্যাভোগাড্রো সূত্র। এটা কি আমাদের হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যা সমানুপাতিক। আচ্ছা তাহলে বলো এবার কি কি জিনিসপাতি স্থির, এবার তাপমাত্রা স্থির থাকবে, চাপের মান স্থির থাকবে, এই দুটো স্থির থাকবে। তাহলে হচ্ছে আমাদের এখানে চাপের মান স্থির, তাপমাত্রা স্থির।
তাহলে কোন গ্যাসের আয়তন V, কোন গ্যাসের আয়তন V হচ্ছে ওই গ্যাসের কি মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে V সমানুপাতিক কি বলবো? না এই ভাই বলো V সমানুপাতিক কি n। তাহলে পরের লাইনে কি লেখা যাবে? পরের লাইনে লেখা যাবে V সমান kn। পরের লাইনে কি লেখা যাবে? V বাই n সমান হচ্ছে k। ওকে, এর অর্থ কি দাঁড়াচ্ছে? V1 বাই n1 সমান হচ্ছে V2 বাই n। এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। ওকে, আর k এর মান এখানে কত? সেটা আমরা জানি যে P সমান T। আমরা এখানে v এর নিচে n কে আনবো, এটা লেখা যাবে হচ্ছে nt বাই p। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কি m। আর এখানে তুমি এই n এর জায়গায় কি ব্যবহার করতে পারবে? এই n এর জায়গায় তুমি অনেক কিছু ইউজ করতে পারবা। এই n এর জায়গায় তুমি ইউজ করতে পারবা গ্যাসের ভর ভাগ হচ্ছে কি গ্যাসের আণবিক ভর, এটা ইউজ করতে পারবা প্রশ্নে দেওয়া ইনফরমেশন অনুযায়ী। আবার তুমি কি ব্যবহার করতে পারবা? n এর জায়গায় তুমি ইউজ করতে পারবে হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা ডিভাইড বাই কি অ্যাভোগাড্রো নাম্বার, তুমি এটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো যদি আমি এসটিপি এর কথা বলি, এসটিপি তে কি হবে? এসটিপি তে হবে ভলিউম লিটারে নিচে কত হবে? 5.4। ঠিক আছে, এটা ইউজ করা যাবে। দেখা যাচ্ছে আমরা এর জায়গায় যে কোনো ফর্মুলা কি ইউজ করতে পারবো, তিনটার মধ্যে যে কোনো ইউজ করতে পারবো। এটা তোমার ডিপেন্ড করবে কোশ্চেনে কি ডেটা দেওয়া আছে তার উপরে। ধরো এমন হতে পারে একটা গ্যাসের ভর দেওয়া আছে, আরেকটা গ্যাসের কি দেওয়া আছে অণুর সংখ্যা দেওয়া আছে। তাহলে তুমি একটা গ্যাসের জন্য W বাই n ব্যবহার করবে, আরেকটা গ্যাসের জন্য তুমি n বাই n ইউজ করবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। খুবই সিম্পল। তাহলে এখানে দুটো গ্রাফ করব আমরা। দুটো গ্রাফ হচ্ছে, একটা গ্রাফ হচ্ছে আমাদের কি হবে V ভার্সেস n। V ভার্সেস n। তবে এই গ্রাফটা কেমন হওয়া উচিত? V সমান kn, দেখে বুঝো যেটা মূল বিন্দু আমি সরল রেখা হবে। দেখে তোমার গ্রাফটা কেমন হবে? জাস্ট একটু উপরে আঁকি হবে। আর এই যেমন, ঠিক আছে, এই হচ্ছে। আর আরেকটা গ্রাফ কি হবে? এটা তোমার কি থাকবে? V বাই n, আর এটা তোমার থাকবে V বা n এর মধ্যে থেকে যে কোনো একটা। তবে x অক্ষে কি সমান। x অক্ষের সমান্তরাল। এই হচ্ছে আমাদের কি অ্যাভোগাড্রো সূত্র। সিম্পল। তাহলে চারটা মৌলিক সূত্র আমরা পড়ে গেছি। কি বয়েল, চার্লস, গেলুসাকে চার সূত্র আর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। ওকে, এরপরে আমাদের আসবে কি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয়। দেখো বয়েলের সূত্র আমাদের কি ছিল? বয়েলেরটা কি ছিল? আমাদের বয়েলের ফর্মুলাটা কি ছিল?
বয়েল বয়েল ছিল আমাদের কি ভি এর সমানুপাতিক কি বলো 1/p, যখন কি তাপমাত্রা এবং গ্যাসের মোল সংখ্যা কি ছিল স্থির। এটা ছিল আমাদের বয়েল। এরপর হচ্ছে আমাদের চার্লস। চার্লস আমাদের ছিল কি ভি সমানুপাতিক পি, যখন গ্যাসের চাপ আর গ্যাসের মোল সংখ্যা কি ছিল স্থির ছিল। আচ্ছা, এখন দেখো আমি যখন এই দুটো সূত্রকে কম্বাইন করি, কম্বাইন করলে কি হবে বলতো? কম্বাইন করলে কি হবে? কম্বাইন করলে হবে ভি সমানুপাতিক কি হবে টি বাই পি না, উপরে টি নিচে কি পি, এটা হবে কম্বাইন করলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি সমন্বয় করলে তাহলে কোন বলে আসছে পি এন আর টি তিনটা স্থির হ্যাঁ থাকে। এটা বলতেছি আমি সমন্বয় করি। আচ্ছা, এবার লক্ষ্য করো এইখানে তুমি কি কি লিখছো? ভি লিখছো, টি লিখছো, পি লিখছো। এর মানে কি আয়তন তাপমাত্রা চাপ তিনটাই চেঞ্জ হচ্ছে। আয়তন তাপমাত্রা চাপ কি তিনটে যাচ্ছে, মানে ইকুয়েশনে যারা থাকবে সবাই চেঞ্জ হবে। যেমন ইকুয়েশনে এখানে ভি আর পি আছে মানে শুধু এরা দুজন চেঞ্জ হচ্ছে। ইকুয়েশনে ভি আর টি আছে তখন শুধু এরা দুজন চেঞ্জ হচ্ছে। যখন আমি কম্বাইন করলাম তখন আমার ইকুয়েশনে কি কি চলে আসলো? ভি চলে আসলো, টি চলে আসলো, পি চলে আসলো। তারপরে এবার আয়তন তাপমাত্রা চাপ তিনজনই পরিবর্তন হবে। তাহলে শুধুমাত্র কে পরিবর্তন হবে না বলতো? এন পরিবর্তন হবে না। বুঝছো? তাহলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র মানে কার মান স্থির থাকবে? এবার শুধু এন এর মানটা স্থির থাকবে, মানে গ্যাসের মোল সংখ্যাটা চেঞ্জ হবে না, বাকি তিনটা চলক চেঞ্জ হবে। ঠিক আছে, বাকি তিনটা চলক চেঞ্জ হবে। এবার আমাকে বলো পরের লাইনে কি লেখা যায়? পরের লাইনে তোমার লেখা যায়, দেখো ভি সমান, এটার জায়গায় লিখলাম কে, এখানে লিখলাম পি বাই পি। ঠিক আছে, আচ্ছা তো পরের লাইনে কি লেখা যায়? পরের লাইনে লেখা যায়, দেখো গুণ করে দাও, পি ভি সমান কে পি, এটা লেখা যায়। ঠিক আছে, পরের লাইনে কি লেখা যায়? পরের লাইনে তোমার লেখা যায়, দেখো পি বা ভি, পি ভি বাই টি সমান হচ্ছে কে। ঠিক আছে, এটা তার মানে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রার অনুপাতটা কি থাকবে? ধ্রুবক থাকবে। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, ইকুয়েশনটাকে কি লেখা যাবে? পরের পৃষ্ঠায় আমরা লিখি, এটাকে আমরা লিখতে পারবো এটা। ধরো প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক তাপমাত্রা কত? T1। এটা সমান লেখা যাবে নতুন চাপ P2, নতুন আয়তন V2 আর নতুন তাপমাত্রা কত? T2। এই যে হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তাহলে n কি থাকবে? স্থির। যদি প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করো, বুঝছো? বুঝলে তিনটাই চেঞ্জ হচ্ছে কিনা, চাপ আয়তন তাপমাত্রা তিনটাই চেঞ্জ হচ্ছে কিনা। যদি তিনটাই চেঞ্জ হয় তাহলে কি এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক আছে, মানে অ্যান্সার থাকবে। ওকে, তো এই সূত্রটা দিয়ে অনেক ম্যাথ তোমাকে সলভ করতে হবে, বুঝছো? এটা দিয়ে তুমি চ্যাপ্টার 3 তে গেলেও ম্যাথ সলভ করবে, এটা দিয়ে এই চ্যাপ্টারে তো করবাই। আচ্ছা, এরপরে চলো, এরপরে আমাদের এইটার পরে আমাদের হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। তো সেটা আমরা আজকে করব না, ঠিক আছে? একটু সময় লাগবে, 20-25 মিনিট লাগবে এটা পড়াইতে। তাহলে আজকে দুটোই থাক, ঠিক আছে? সমন্বয় সূত্র দুটোই আছে থাক। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিপাদন, এটা আমরা পরে ক্লাসে আমরা ভালো স্পেসই আগাচ্ছি, ইনশাআল্লাহ কিন্তু শেষ হচ্ছে ফাস্ট যেতে হবে, আমাদের সময় কম। কি আমার টার্গেট 1 মাস, দেখা যাচ্ছে 1 মাসে একটা চ্যাপ্টার শেষ করে, এটা আমাদের টার্গেট। অনেক পড়া, তুমি আস্তে আস্তে যখন 3 জায়গা দেখবে প্রচুর পড়াই চ্যাপ্টার।